আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের পাঠ পরিচিতি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় প্রথম, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। আলোচ্য অধ্যায় যুক্তফ্রন্ট। আজকের পাঠ শেষে আমরা কি শিখব? প্রথমত আমরা যুক্তফ্রন্টের মাধ্যমে বাঙালির অর্জনসমূহ বর্ণনা করতে পারব। শুরুতে আমি তোমাদের এই ভূমিকা দিয়ে শুরু করব, তারপরে যুক্তফ্রন্ট গঠনের কারণ, তারপরে হচ্ছে এই নির্বাচনের ফলাফল, যুক্তফ্রন্টের বিজয়ের কারণ এবং যুক্তফ্রন্টের যে তাৎপর্য রয়েছে সে বিষয়টি আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। অর্থাৎ আমরা প্রথমেই যে কাজটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে ভূমিকা দিয়ে। যে কোনো শুরুর পূর্বে আমাদের সে বিষয়টি সম্পর্কে একটু প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। তাহলে যুক্তফ্রন্ট কি? যুক্তফ্রন্ট কোনো সাধারণ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে, আবার বলছি, কোনো সাধারণ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ন্যূনতম কর্মসূচির মাধ্যমে, ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একাধিক রাজনৈতিক দল যখন ঐক্যবদ্ধ হয় তখন সে ঐক্যবদ্ধকে আমরা কি বলছি? যুক্তফ্রন্ট বলছি। তোমরা এই বিষয়টি আবার একবার শোনো। কোনো সাধারণ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একাধিক রাজনৈতিক দল যখন ঐক্যবদ্ধ হয় তখন সে ঐক্যবদ্ধকে আমরা বলছি যুক্তফ্রন্ট। 1954 সালের পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে তেমনিভাবে একটি রাজনৈতিক জোট গঠন করা হয়েছিল, সেটিকে আমরা বলছি যুক্তফ্রন্ট। এখন এই যুক্তফ্রন্ট গঠনের পটভূমিটা কি? এই যুক্তফ্রন্ট গঠনের পটভূমি, যে কোনো কাজ যখন করা হয় কোনো উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়। এই যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল পূর্ব বাংলার যে ক্ষমতাসীন মুসলিম লীগ ছিল তাদেরকে পরাজিত করার লক্ষ্যে এই যুক্তফ্রন্ট গঠিত হয় 1954 সালের প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে। এখন এই যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত কবে নেওয়া হয়? 1953 সালের 14 নভেম্বর। তাহলে গঠনের সিদ্ধান্ত হচ্ছে 1953 সালের 14 নভেম্বর। আর এই সিদ্ধান্ত নেওয়ার পরে এটা গঠন করা হয় 1953 সালের 4 ডিসেম্বর। যুক্তফ্রন্ট গঠিত হয়। এখন এই যুক্তফ্রন্ট গঠনের অন্তর্ভুক্ত দল কয়টি ছিল? যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত দল ছিল 4টি। কয়টি দল ছিল? 4টি। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, তারপরে কৃষক প্রজা পার্টি, এরপরে তোমার নিজাম ইসলাম এবং গণতন্ত্রী দল। এই 4টি দলের সমন্বয়ে এই যুক্তফ্রন্ট গঠিত হয়। এখন এই যুক্তফ্রন্টের যে প্রথম সারির নেতৃবৃন্দ কারা ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান সব প্রমুখ ব্যক্তিবর্গ ছিলেন এই যুক্তফ্রন্টের প্রথম সারির নেতৃবৃন্দ। এখন এই যুক্তফ্রন্টের প্রধান অফিস কোথায় ছিল? যুক্তফ্রন্টের প্রধান অফিস ছিল যে সদরঘাটের সিমসন রোডে, সদরঘাটের সিমসন রোডে। এই যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার, যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার, এটা মনে রাখতে হবে, নির্বাচনী ইশতেহার বা ইংরেজিতে বলা হয় ম্যানিফেস্টো। ইংরেজিতে কি বলা হয়? ম্যানিফেস্টো। এখন ম্যানিফেস্টোটা কি? যে ঘোষণাপত্রে
রাজার বা কোনো রাজনৈতিক দলের নেতার উদ্দেশ্য প্রকাশ পায় সেটিকে আমরা ইশতেহার বা ম্যানিফেস্টো বলছি। ম্যানিফেস্টো বলছি। এখন যুক্তফ্রন্টে যে কর্মসূচি, সেই কর্মসূচি কি সেটা এই নির্বাচনী ইশতেহারের মাধ্যমে তুলে ধরা হয়। এই নির্বাচনী ইশতেহার ছিল কয় দফা? 21 দফা। কয় দফা ছিল? এটাকে আমরা বলি ঐতিহাসিক 21 দফা। এই যে 21 দফা এই রচনা করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন কে? মুখ্য ভূমিকা পালন করেছিলেন রাজনীতিবিদ এবং তিনি একাধারে সাহিত্যিক আবুল মনসুর আহমেদ। কে? আবুল মনসুর আহমেদ। এই 21 দফার গুরুত্বপূর্ণ দফাগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এই প্রথম দফা হিসেবে আমরা দেখতে পাই পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে করা হবে, এরকম একটা ঘোষণা এই যুক্তফ্রন্ট জোর দিয়েছিল। দ্বিতীয় একটি ঘোষণা ছিল বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা বাতিল করা। বিনা ক্ষতিপূরণে কি বাতিল করা? জমিদারি প্রথা বাতিল করা। পাট ও চা শিল্পের জাতীয়করণ। পাট ও চা শিল্পের জাতীয়করণ। চতুর্থত সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থার প্রবর্তন। এমনি করে তোমার আরও কয়েকটি দফা রয়েছে, যেমন মাতৃভাষার মাধ্যমে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। এরপরে ভাষা শহীদদের জন্য স্মরণের জন্য শহীদ মিনার নির্মাণ এবং 21শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করা। এই রকম উল্লেখযোগ্য 21টি দফা ছিল এই তোমার যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? একটু বলো তো। এরপরে দ্বিতীয়ত আমরা একটু মুসলিম লীগের বক্তব্য জানবো। এটা তো আমরা জানলাম যে যুক্তফ্রন্টের 4টি দল নিয়ে গঠিত হয়েছিল। এই 4টি দল আমি বলেছি পাকিস্তান আওয়ামী লীগ, দ্বিতীয়ত কৃষক প্রজা পার্টি, তৃতীয়ত নিজাম ইসলাম এবং গণতান্ত্রিক। এই 4টি দলের সমন্বয়ে এই যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। এরপরে ক্ষমতাসীন দল ছিল কে? মুসলিম লীগ। এই মুসলিম লীগের নেতা ছিলেন মুখ্যমন্ত্রী নুরুল আমিন এবং পূর্ব বাংলার যিনি গভর্নর ছিলেন তিনি হচ্ছেন চৌধুরী খালিকুজ্জামান। তাদের বক্তব্য ছিল এরকম যে পাকিস্তানের অখণ্ডতা ও সংহতি বজায় রাখার জন্য মুসলিম লীগকে ভোট দিতে হবে। 2 নম্বর, মুসলিম ইসলামী শাসন প্রতিষ্ঠা করা। ইসলামী শাসন প্রতিষ্ঠা করা। এবং তৃতীয় আরেকটা ছিল গুরুত্বপূর্ণ তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী করা। এইগুলো ছিল 2টা রাজনৈতিক দলের মূল বক্তব্য। একটি হচ্ছে জোট, অন্যটি হচ্ছে ক্ষমতাসীন দল। তুমি বলো তো ওই সময় ক্ষমতাসীন দল কোন দলটি ছিল? একজন বলো। মুসলিম লীগ। গুড। এখন আমরা এই বিষয়টি প্রাথমিক কিছু কথা আমরা জেনে নিলাম। এরপরে আমরা এই নির্বাচনে আরো কিছু তথ্য জানবো, যেমন অংশগ্রহণকারী রাজনৈতিক দল কয়টি? অংশগ্রহণকারী রাজনৈতিক দল হচ্ছে 16টি রাজনৈতিক দল ছিল। কিন্তু এর মূল যে প্রতিদ্বন্দ্বিতা হয়, মূল প্রতিদ্বন্দ্বিতা তোমার 2টি দলের মধ্যে হয়। একটি দলের নাম কি বলো তো তোমরা? মুসলিম লীগ আর মুসলিম লীগ। হ্যাঁ, মুসলিম লীগ এবং যুক্তফ্রন্ট। কারণ ওই 4টি দল মিলে একটা জোট গঠন করেছিল যুক্তফ্রন্ট। তাহলে মূল যে প্রতিদ্বন্দ্বিতা হয় সেটা হচ্ছে যুক্তফ্রন্ট ও মুসলিম লীগের মধ্যে। এখন যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল বলো তো একজন? আর মুসলিম লীগের প্রতীক কি ছিল? হারিকেন। মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন। কি ছিল? হারিকেন। এই নির্বাচন অনুষ্ঠান কবে হয়? এই নির্বাচন হয় 1954 সালের 8 মাস থেকে 12 মাস। 8 মাস থেকে 9 মাস, 12 মাস, অর্থাৎ মার্চ মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবার আমরা নির্বাচনের একটু ফলাফল সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আসন ছিল 309টি। আসন কয়টা ছিল? 309টি। এই 309টি আসনের মধ্যে তোমার যুক্তফ্রন্ট কয়টি লাভ করে? 236টি। আর 9টি লাভ করে মুসলিম লীগ। আর অন্যান্য যারা দল ছিল বা ব্যক্তি ছিল তারা বাকি আসনগুলো লাভ করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় কোন জোট? বলতো? যুক্তফ্রন্ট। হ্যাঁ, এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় 1954 সালের 15ই মার্চ। এরপর থেকে এখন যখন সরকার কোন দল যখন নির্বাচিত হয় তখন কি করতে হয়? সরকার গঠন করতে হয়। এই সরকার গঠিত হয় 1954 সালের 3রা এপ্রিল। 1954 সালের 3রা এপ্রিল। এই সরকার মাত্র কয়েকদিন ক্ষমতা ছিল? মাত্র 56 দিন ক্ষমতা ছিল। এই দল কয়েকদিন ক্ষমতায় ছিল? 56 দিন ক্ষমতায় ছিল। তারপরে কেন্দ্রীয় সরকার যিনি ছিলেন পাকিস্তানের গভর্নর ছিলেন গোলাম মোহাম্মদ, তিনি এই যে আদমজি পাটকল, আদমজি কি কল? পাটকল। আর হচ্ছে পণ্যগুলির যে কাগজ কল রয়েছে, এখানে যারা বাঙালি এবং অবাঙালি, বাঙালি বলতে আমরা, অবাঙালি বলতে মূলত আমরা বিহারি, তারপর পশ্চিম পাকিস্তানের জনগণ যারা কাজ করত, তাদের ভিতরে একটা দাঙ্গা ঘটে, অর্থাৎ হানামা, মারামারি সংগঠিত হয়। এইটাকে সামনে রেখে এই সরকারকে বরখাস্ত করে। ওই সরকারকে? পূর্ব বাংলার প্রাদেশিক সরকারকে বরখাস্ত করে। এই সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন? এই সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। তিনি কোন দলের নেতা ছিলেন? তিনি হচ্ছেন কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন। আরেকটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সময় একটি মন্ত্রিত্ব লাভ করে। সে মন্ত্রিত্বটা কি বলতো তোমরা? কৃষি ও বন মন্ত্রণালয়। এটা আমরা অন্যভাবেও বলতে পারি কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করে। অর্থাৎ জিনিসটা একই ধরনের বা একই জাতীয়। আমরা এই জিনিসটা জানলাম। এই সরকার কয়দিন ক্ষমতা ছিল বলতো? 56 দিন ক্ষমতায় ছিল। এরপরে আমরা এই যুক্তফ্রন্টের বিজয়ের কারণ আর মুসলিম লীগের পরাজয়ের কারণ এই বিষয়টি নিয়ে এখন আমরা জানার চেষ্টা করব। তোমরাও এই মূল যে পয়েন্ট, এই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে এই যুক্তফ্রন্টে বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল। মানে যুক্তফ্রন্ট যে জোট গঠন করা হয়েছিল, যেখানে বিভিন্ন দল এবং মতের মানুষ একত্রিত হয়েছিল, এটা হচ্ছে বিজয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দুই নম্বর আছে এই যে কর্মসূচি মানে ইশতেহার। এখানে জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, জনগণ কি চায় এরকম প্রতিশ্রুতি এই যুক্তফ্রন্ট দিয়েছিল। অন্যদিকে যারা মুসলিম লীগ, তাদের কর্মসূচি ছিল অস্পষ্ট এবং গুজামি। তাহলে এই হচ্ছে আমরা দুইটা জিনিস জানার চেষ্টা করলাম। এরপরে তৃতীয়, এই যুক্তফ্রন্টে তোমার প্রবীণ ও তরুণ নেতার সমন্বয় ঘটেছিল। একদিকে যেমন শেরে বাংলা এপিকে ফজলুল হক ছিলেন হচ্ছে প্রবীণ ব্যক্তি, অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন বয়সের তরুণ। অর্থাৎ অভিজ্ঞ ব্যক্তির সমন্বয়ে এই তারুণ্যের যেটা সমন্বয়, এর মাধ্যমে এই নির্বাচনে এই যুক্তফ্রন্ট সফলতা লাভ করে। এরপরে চতুর্থত, এই মুসলিম লীগ নেতারা প্রচারের বিধানে প্রচার করার ক্ষেত্রে তারা পিছিয়ে ছিল। যুক্তফ্রন্ট বিভিন্ন জায়গায় যারা প্রচার করেছে, তাদের দাবি দাবাগুলো জনগণের সামনে তুলে ধরেছে, তারা ক্ষমতায় গিয়ে এই সমস্ত কাজগুলো করতে চায়। অন্যদিকে মুসলিম লীগের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা একটু প্রবীণ টাইপের ছিল, ফলে তারা একটু নির্বাচনে একটু প্রচার অভিযানের থেকে একটু পিছিয়ে ছিল। এরপরে পঞ্চমত
জনগণের কাছে গিয়েছে, তারা জনগণকে মনে করেছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। অন্যদিকে এই যারা মুসলিম লীগ ছিল তাদের জনগণের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না। আরেকটা বিষয় যে যুক্ত ফ্রন্টে গণতন্ত্রের প্রতি একটা শ্রদ্ধাশীল ছিল, অন্যদিকে মুসলিম লীগের গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা ছিল না। এই সমস্ত কারণে মুসলিম লীগের পরাজয় ঘটে আর যুক্ত ফ্রন্টের কি হয় বলতো, বিজয় লাভ করে। এখন তোমাদের হাবিব, তুমি বলো তো আমি এখন তোমাদের সামনে কোন বিষয়টি উপস্থাপন করেছি? আমি তোমার লেটেস্ট যে বক্তব্যটি করেছি সেটা মুসলিম লীগের পরাজয় ও যুক্ত ফ্রন্টের বিজয়ের কারণ, এই বিষয়টি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখন এই বিষয়টি কি তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে একটু বলো তো? এরপরে আমরা 1954 সালের নির্বাচনের যে তাৎপর্য বা যে গুরুত্ব, এই বিষয়টি আমরা শিখব। এখন বলতো আমরা কোন বিষয়টি শিখব? 1954 সালের যে এই নির্বাচনের তাৎপর্য বা গুরুত্ব বা প্রভাব, যে তুমি বিভিন্নভাবে এটা বর্ণনা করতে পারো। তাহলে প্রথম যে তাৎপর্য, ব্যালট বিপ্লব। এই নির্বাচনকে বলা হয় ব্যালট বিপ্লব। ব্যালট মানে কি বলতো? হ্যাঁ, ওটাকে বলা হয় ব্যালট পেপার। আর ওই যে প্রক্রিয়াটা, এটাকে মূলত আমরা বলি যে ব্যালটের মাধ্যমে যেহেতু হয় সেই কারণে এটাকে বলা হয় ব্যালট। তাহলে ব্যালট পেপার, ওখানে কি করা হয়, এই মনে করেন একটা ব্যালট পেপার, এখানে নির্বাচন প্রতীক থাকে, এখানে কখনো নাম থাকে, অর্থাৎ এখানে প্রতীকের এখানে তোমার একটা প্রতীক থাকবে, এখানে তোমার টিম দিকে কিংবা সিল মারতে হয়। তারপরে এটা ভাঁজ করে তোমার যেটা বক্স রয়েছে ব্যালট বক্স, সেখানে ভোটটি দিতে হয় বা ফেলতে হয়। এরপরে পরবর্তীতে একটা নির্দিষ্ট সময়ের পরে এই ব্যালট পেপারটি গণনা করা হয়। এই যে নির্বাচনের মাধ্যমে তোমার যুক্ত ফ্রন্ট নিরঙ্কুশ অর্থাৎ বিপুল পরিমাণ কি করা আসন পায়, অর্থাৎ লাভ করে 276টি, কিন্তু কম না, অনেক আসন। এই কারণে এই নির্বাচনকে বিভিন্ন পত্রপত্রিকা, দেশীয় পত্রপত্রিকা এটাকে ব্যালট বিপ্লব হিসেবে অভিহিত করেছে। তাহলে ব্যালট বিপ্লব হিসেবে অভিহিত করেছে কারণ কি? যুক্ত ফ্রন্টের নিরঙ্কুশ বিজয়ের কারণে। নিরঙ্কুশ মানে বিপুল পরিমাণ আসন পেয়েছে এই জন্য। এরপরে 2 নম্বর, সর্বজনীন নির্বাচন। এই নির্বাচনটা কি ছিল? সর্বজনীন নির্বাচন। অর্থাৎ 1947 সালে দেশ স্বাধীনের পরে যখন পাকিস্তান রাষ্ট্র হয়, তখন প্রাপ্তবয়স্ক জনগণের ভোটে, এই প্রাপ্তবয়স্ক হওয়ার বিভিন্ন সময় বয়সে তোমার পার্থক্য হয়। কখনো 18 বছর, আমাদের এখন প্রাপ্তবয়স্ক কত ভোটার হওয়ার বলতো 18 বছর। এখন ওই সময় মনে করো একটা ভোটার একটা বয়স মনে করো 21 বছর। তাই 21 বছরে যারা হয়েছে এই সমস্ত জনগণের ভোটে প্রত্যক্ষ ভোট, এই ভোটটা কি প্রত্যক্ষ ভোট, অর্থাৎ জনগণ সরাসরি ভোট দিয়েছে। যে ভোটটা জনগণ সরাসরি দেয় কোনো প্রতিনিধি নির্বাচনের জন্য, সেটাকে আমরা বলি প্রত্যক্ষ ভোট। এই নির্বাচনের মাধ্যমে কি করেছে? নির্বাচনের মাধ্যমে তারা এই যে তাদের যে পছন্দের ব্যক্তি, সেটাকে তারা কি করেছে? নির্বাচিত করেছে। আর তৃতীয়ত, এই নির্বাচনটি হয়েছিল অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। এই নির্বাচনে তোমার নির্বাচনে সাধারণত অবাধ হয় না, কারচুপি হয়। কারচুপি মানে কি? কারচুপি মানে ফল, জনগণের যে প্রতিফলন সেটাকে তোমার উল্টিয়ে দেওয়া, অন্যকে নির্বাচিত করা। কিন্তু এই কারণে কোনো কাজ হয়নি এই ভোটে। অর্থাৎ ভোটটি তোমার অবাধ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে, কোনো রকম
কারচুপি হয়নি, এমনকি ক্ষমতাসীন যে দল ছিল মুসলিম লীগ তারাও কারচুপি করার কোনো পরিকল্পনা ছিল না বা তারা করতে সক্ষম হয়নি। তাহলে এই নির্বাচনটা এই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনটা ছিল শান্তিপূর্ণ। এরপরে চতুর্থ হচ্ছে গণবিরোধী দল মুসলিম লীগ। একটি গণবিরোধী দল, অর্থাৎ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে তারা সক্ষম হয়নি, এরকম একটি দলে পরিণত হয়। তারা 1970 সালের নির্বাচনে তারা একটিও আসন পায়নি। তাদের বলল যে তারা জনগণের যদি আশা আকাঙ্ক্ষা না প্রতিফলন ঘটাতে না পারে একটা পর্যায়ে সেই দলটি আর টিকে থাকে না। সেই কারণে 1970 সালের যে নির্বাচন হয় আমাদের সেই নির্বাচনে এই মুসলিম লীগ একটিও আসন পায়নি। এরপরে পঞ্চমত ধর্মভিত্তিক রাজনৈতিক দল মুসলিম লীগ বলেছিল যে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, পাকিস্তানের অখণ্ডতা ও সংহতি বজায় থাকবে। জনগণ এটা আর মানিনি। জনগণ যুক্তফ্রন্টের যে নির্বাচনী ইস্তেহার ছিল তার প্রতি আস্থা রেখেছে এবং ওই দলকে তোমার ভোট দিয়েছে। এই জোটে তোমার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল সম্প্রদায়ের মতের মানুষ ঐক্যবদ্ধ ছিল, তাদের সমাবেশ ঘটেছিল। ফলে এক ধরনের যে চেতনা সৃষ্টি হয় সেই চেতনাটাকে আমরা বলছি অসাম্প্রদায়িক চেতনা, অর্থাৎ অসাম্প্রদায়িক একটি চেতনার বিস্তার লাভ করে। অর্থাৎ আমরা এমন একটি দল, এমন একটি দেশ ছেড়েছি যেখানে সকল শ্রেণী, সকল পেশার, সকল ধর্মের লোক শান্তিপূর্ণভাবে বসবাস করবে। তাদের যে ধর্ম রয়েছে তারা নিজেদের মতো স্বাধীনভাবে পালন করবে। এরকম একটা চেতনা এই নির্বাচনের মাধ্যমে বিকাশ লাভ করে। এরপরে বাঙালি যে মধ্যবিত্ত শ্রেণীর, এই মধ্যবিত্ত শ্রেণীর প্রভাব বৃদ্ধি পায়। অর্থাৎ এই সময় যারা পড়াশোনা শিখেছেন, যারা আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, তারা কি রাজনীতিতে আসতে শুরু করেছে, তারা সচেতন হয়েছে, তারা পুরো বাংলার স্বার্থের দিকে মনোযোগী হয়েছে। ফলে তারা নির্বাচিত হয়েছে। এমনকি এই যে মুখ্যমন্ত্রী নুরুল আমিন, সে একজন 25 বছরের একটা ছাত্র, তার কাছে পরাজিত হয়। অর্থাৎ এই যে মধ্যবিত্ত শ্রেণীর আসলে বিকাশ লাভ করে বা তাদের যে প্রাধান্য সেটা বৃদ্ধি পায়। এটাই মূলত তোমার এই যুক্তফ্রন্ট 1954 সালে যে প্রাদেশিক নির্বাচন, এই নির্বাচনের তাৎপর্য। তোমরা মাত্র 2টা তাৎপর্য বলো তো আমার সামনে। তোমরা 2টা তাৎপর্য বলো, একজন একটু বলো। পারবে না কেউ? স্যার যুক্তফ্রন্টে এই বিদায়কে স্যার এই বিশেষ পত্রিকা স্যার প্যারা শিক্ষক বলে আখ্যায়িত করা হয়। আর স্যার এই ছিল প্রাপ্তবয়স্কদের ভোটে প্রথম সার্বজনীন নির্বাচন। হ্যাঁ, গুড, খুব সুন্দর বলেছো। এরপর থেকে বাঙালির যে জাতীয়তাবাদ, এই বাঙালি জাতীয়তাবাদ ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের কি করে উন্মেষ ঘটে। এরপরে এই নির্বাচনের মাধ্যমে এটার আবার সুদৃঢ় হয়। অর্থাৎ আমরা যে একটি স্বাধীন রাষ্ট্র চেয়েছি, আমরা আমাদের মতন যে শাসিত হব, এই যে আমাদের একটা ভাষা থাকবে, আমরা আমাদের নিজেদের মতো একটি দেশ, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা চাই, এরকম ধারণা এই নির্বাচনের মাধ্যমে বিকাশ লাভ করে। আমরা 1966 সালের 6 দফার মাধ্যমে এটা কিন্তু আরও কি করে, আরও প্রসারিত হয়। যেখানে আমরা প্রাদেশিক সাহিত্য শাসনের কথা বলেছি, আমরা নিজেরা শাসিত হব সেই কথা বলেছি, আমাদের নিজস্ব ভাষা নিয়ে আমরা কথা বলবো, আমাদের সংস্কৃতি থাকবে সেই রকম কথা বলেছি, আমরা যা উৎপাদন করবো আমাদের দেশেই থাকবে, এরকম কথা আমরা এই 1966 সালের 6 দফাতে আমরা লক্ষ্য করি। এখন এই বাঙালি অর্জন, আমরা এখন বাঙালি অর্জন এই বিষয়টি নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। তাহলে প্রথমত বাঙালি অর্জন, এই অর্জনের ক্ষেত্রে আমরা বলছি যে যুক্তফ্রন্ট সরকারকে ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়ার পরে তোমার কি হয়, পাকিস্তানের এই 2 পাকিস্তানে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানে হোক, পূর্ব পাকিস্তানে হোক, তোমার আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটে। আইন শৃঙ্খলা যখন অবনতি ঘটে তখন কি করা হয়, যখন সামরিক নেতৃবৃন্দ বা প্রেসিডেন্ট
তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার মির্জা, তিনি 1958 সালে কি করেন? 7 অক্টোবর তিনি সামরিক শাসন জারি করেন। অর্থাৎ এখানে জনগণের স্বাধীনতা তখন কমে যায়, রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড করতে পারে না। তখন মানুষের যে মৌলিক অধিকার আছে, কথা বলার যে অধিকার, চলাচলের যে অধিকার, রাজনীতি মানে তোমার মত প্রকাশের যে অধিকার, এইগুলো তখন আর থাকে না। এরপর পরে একটা পর্যায়ে আবার তোমার এই ইস্কান্দার মির্জাকে সরিয়ে দিয়ে সেনাবাহিনীর যিনি জেনারেল ছিলেন আইয়ুব খান, তিনি ক্ষমতা গ্রহণ করেন এবং তিনি সকল প্রকার রাজনৈতিক যে কর্মকাণ্ড ছিল সেই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেন 1958 সাল থেকে 1962 সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেন। আর যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে কি করেন? কারাগারে বন্দী করেন। এখন যখন কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যখন থাকে না, তখন তো মানুষের অধিকার যখন ক্ষুণ্ণ হবে, মানুষ যখন কথা বলতে পারবে না, তখন এই ছাত্ররা কি করলো? ছাত্ররা 1962 সালে পাকিস্তানের দ্বিতীয় সংবিধান ঘোষণা করা হয়। পাকিস্তানের প্রথম সংবিধান কত হয়? 1956 সালে। এই 56 সালের সংবিধান যখন 58 সালে হয়, তখন এটা স্থগিত করা হয়। আবার 62 সালে আরেকটা নতুন সংবিধান করা হয়। এই নতুন সংবিধান বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে ছাত্ররা তোমার কি করে? আন্দোলন করে, কারণ ছাত্রদের একটু সাহস বেশি। আবার আরেকটা কাজ হয় যে এই সময় শিক্ষানীতি ঘোষণা করা হয়। কি নীতি? শিক্ষানীতি ঘোষণা করা হয়। এই শিক্ষানীতিতে তোমার কিছু বক্তব্য ছিল, যেমন উর্দুকে তোমার শিক্ষা বাহন হিসেবে ঘোষণা করা হয়, তারপরে উচ্চ শিক্ষা লাভের সুযোগকে কমিয়ে দেওয়া হয়। এই সমস্ত কারণে যারা পুরোনো যারা ছাত্র সমাজ ছিল, তারা এই শিক্ষানীতি এবং সংবিধানের বিরুদ্ধে তারা আন্দোলন করতে শুরু করে। তখন সরকার এই শিক্ষানীতিকে কি করে? শিক্ষানীতিকে তারা বাতিল করে বা বাতিল করতে বাধ্য হয়। এই বাতিল করার পরে এটা একটা অবস্থা। এরপর পরে আমরা 1966 সালের যে ঘটনা প্রবাহ 6 দফা রয়েছে, সেই 6 দফার দিকে আমরা এখন কিছু জানার চেষ্টা করব। তোমরা জানো এই 6 দফা মানে কোথায় ঘোষণা করা হয় বলতো? 1966 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোরের যে বিরোধী দলের যে এক সম্মেলন ছিল, এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আমাদের বাঙালি জাতির মুক্তির দূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি পুরো পাকিস্তানের বাঙালি সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য তিনি 6 দফা কর্মসূচি এখানে ঘোষণা করেন। আমরা ইতিপূর্বেও তোমরা এই 6 দফা সম্পর্কে আমরা অবগত রয়েছি। এই 6 দফা কর্মসূচির আমি তোমাদের সামনে যে ক্লাস রয়েছে, এই ক্লাসে আমি এই বিষয়টি আরো বিস্তারিতভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের বাড়ির কাজ, তোমরা বাড়ির যে কাজটি করবে, প্রথম কাজ যুক্তফ্রন্ট গঠনের কারণ, দ্বিতীয়ত যুক্তফ্রন্ট গঠনের যে ফলাফল সেটা, তৃতীয়ত এই যুক্তফ্রন্টের বিজয়ের কারণ, মুসলিম লীগের পরাজয়ের কারণ, এটা শিখবে। এবং সর্বশেষ তোমরা এই যুক্তফ্রন্ট বা 1954 সালের প্রাদেশিক নির্বাচনের তাৎপর্য বা গুরুত্ব, এই বিষয়টি সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। আর আজকের পাঠ সংশ্লিষ্ট বিষয়ে তোমাদের আর কোনো বক্তব্য আছে? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের মনে রাখতে হবে, ছাত্র জীবনে অধ্যয়নের কোনো বিকল্প নয়। অর্থাৎ পড়াশুনো পরিশ্রম করে, কঠোর সাধনার মাধ্যমে এগুলো আয়ত্ত করতে হয়, আত্মস্থ করতে হয়। এই জন্য কী করতে হয়? বারবার পড়তে হয়, লিখতে হয়। তোমাদের বন্ধুদের সাথে তোমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করবে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।